বন্ধুরা, রাজকুমার রাওয়ের লেটেস্ট মুভি ভুল চুক মাফের এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগত। এই মুভিটা সবেমাত্র মুক্তি পেয়েছে, তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো এই হলো দুই প্রেমিক প্রেমিকা তিতলি আর রঞ্জন। তারা এই মুহূর্তে বিয়ে করার জন্য পালাচ্ছে। তিতলি ভয় পাচ্ছিল যে তার বাবা, যিনি এই বিয়ের বিরুদ্ধে, তিনি না আবার মেয়ে পালিয়ে গেছে এই অপমানে আত্মহত্যা করে বসেন। তিতলি বলে, গাড়ি ঘোরাও, আমরা পালাবো না। তার উত্তরে রঞ্জন বলে যে পালানোর প্ল্যান তো তোমারই ছিল, এখন আমি গাড়ি ঘোরাবো না। রঞ্জন তিতলিকে গাড়ি থেকে নামতে বাধা দিতে গেলে সেখানেই তাদের তর্ক করতে দেখে ফেলেন একজন হাবিলদার। তিনি তাদের পুলিশ স্টেশনে নিয়ে যান। রঞ্জন আর তিতলি পুলিশ ইন্সপেক্টরকে বোঝায় যে তারা দুজনেই নিজের ইচ্ছায় পালিয়েছে এবং তারা বিয়ে করতে চায়। এরপর সিন শিফট হয় বাইরে রঞ্জন আর তিতলির বাড়ির লোকেদের ওপর। তিতলির জামাইবাবু তার বাবাকে উস্কাচ্ছিল যে আমরা তো আগেই বলেছিলাম যে মেয়েটার চালচলন ঠিক নেই। তখন রঞ্জনের বাবা বলছেন যে আরে আমরাও তো আগেই বলেছিলাম যে বিয়েটা দিয়ে দিন। কিন্তু তিতলির বাবা বিয়ের বিরুদ্ধে ছিলেন, কারণ তার একটা সরকারি চাকরি করা ছেলে চাই, আর রঞ্জন তো বেকার। এমনকি রঞ্জনের বাবাও বেকার ছিলেন। তারা রঞ্জনের মায়ের আচারের ব্যবসার ওপর নির্ভরশীল। তাদের দুই বাড়ির লোক ঝগড়া করতে লাগলো, কিন্তু পুলিশ অফিসার বললেন যে দেখুন, ছেলে মেয়ে আবার পালানোর আগেই এদের বিয়েটা দিয়ে দিন। অনেক তর্ক বিতর্কের পর তিতলির বাবা একটা শর্তে রাজি হন যে যদি 2 মাসের মধ্যে রঞ্জনের সরকারি চাকরি হয়ে যায় তাহলে তিনি তিতলির সাথে তার বিয়ে দিয়ে দেবেন। কিন্তু যার এতদিনেও চাকরি হয়নি, তার চাকরি তাও আবার সরকারি 2 মাসে কি করে হবে? তখনই রঞ্জনের বোন ক্যারি বলে যে আমার কাছে একজন লোক আছে যে তোমার সাহায্য করতে পারে। এই লোকটি ছিল ক্যারির বয়ফ্রেন্ড, যার সাথে সে তার ভাইকে বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়। তখন সে বলল যে এই সমস্যার সমাধান একমাত্র ভগবানই করতে পারে, আর এই ভগবান ওপরওয়ালা নয়, একজন লোক যার নাম ভগবান দাস। তো ভগবান দাস রঞ্জনকে বলে যে তুমি যেখানে সেখানে সরকারি চাকরির ফর্ম ভরেছ, তার মধ্যে শুধু ইরিগেশন ডিপার্টমেন্টের 15 জন প্রার্থীর ফাইনাল লিস্ট এসেছে, আর বাকিগুলোর রেজাল্ট এই বছর আর বেরোবে না। যার মানে হলো ভগবান দাস রঞ্জনের চাকরি শুধু ইরিগেশন ডিপার্টমেন্টেই লাগিয়ে দিতে পারত। কিন্তু এই কাজের জন্য ভগবান দাস পুরো 8 লক্ষ টাকা চাইল, 2 লক্ষ অ্যাডভান্স আর 6 লক্ষ কাজ হওয়ার পর। তো রঞ্জনের কাছে 8 লক্ষ তো দূরের কথা, অ্যাডভান্স দেওয়ার জন্য 2 লক্ষ টাকাও ছিল না। কিন্তু যদি চাকরি আর বিয়ে করতে হয় তাহলে 2 লক্ষ টাকার ব্যবস্থা তো করতেই হবে। সে এই কথাটা তিতলিকে জানায়। তিতলি বলে, দেখো, পরের 6 লক্ষ টাকা তো আমি তোমাকে বাবার কাছ থেকে যৌতুক হিসেবে নিয়ে দিতে পারবো, তুমি শুধু 2 লক্ষ টাকার ব্যবস্থাটা দেখো। কিন্তু রঞ্জনকে তো কেউ ধারও দেয় না, তাই তিতলি তার মায়ের হার চুরি করে বন্ধক রাখতে চলে এলো। তো রঞ্জন এখান থেকে 2 লক্ষ টাকা নিয়ে ভগবান দাসকে দিয়ে আসে। কিন্তু কিছুদিন পর সে জানতে পারল যে ভগবান দাস তার টাকা নিয়ে পালিয়েছে, তার দোকানও 3 দিন ধরে বন্ধ। রঞ্জন এই সব কথা তিতলিকে জানালো। তিতলি বলে যে আমি আমার মায়ের হার বন্ধক রেখেছিলাম, আর এখন টাকাও গেল, চাকরিও গেল। তার মনে হতে লাগলো যে এবার তার বিয়েটাও হবে না। তিতলি বলে, ঠিক আছে, আমার বিয়ের কার্ড পাঠাবো, তুমি এসো, এই বলে সেখান থেকে চলে যায়। এতে রঞ্জন দুঃখ পায়। কিন্তু সেখানেই বসে বসে সে একজনকে বলতে শুনল যে আমি মহাদেবের কাছে মানত করেছি যে যখনই আমার বৌমা গর্ভবতী হবে আমি আমার মাথা ন্যাড়া করে ফেলব। এটা শুনে রঞ্জনেরও মনে হয় যে এখন ভগবান নয়, শুধু ভগবানই তার সাহায্য করতে পারে। রঞ্জন মহাদেবের কাছে গিয়ে মানত করতে লাগে, কিন্তু এমনটা করতে গিয়েও সে বুঝতে পারছিল না যে সে কী মানত করবে। মাথা তো সে ন্যাড়া করতে পারবে না, 16 সোমবারের ব্রত তার দ্বারা রাখা সম্ভব নয়। তাই রঞ্জন একজন পুরোহিতের কাছে জানতে আসে যে আমি কি মানত করতে পারি। পুরোহিত বলেন, দেখো, ভগবানের তোমার কাছ থেকে কিছুই চাওয়ার নেই, আর না তোমার কাছে এমন কিছু আছে যা ভগবানের কাজে লাগবে। পণ্ডিত আরও বললেন, যাও, একটু দুধ নাও আর মন দিয়ে মানত করো যে যদি আমার কাজ হয়ে যায় তাহলে আমি একটা ভালো কাজ করব। এবার রঞ্জন পণ্ডিতের কথা মেনে হুবহু তাই করে। সে মহাদেবের ওপর দুধ ঢেলে বলে, মহাদেব, আমার চাকরিটা লাগিয়ে দিন, সরকারি চাকরি পেলেই আমি একটা ভালো কাজ করব। কিন্তু 2 মাস কেটে যায়, রঞ্জনের চাকরি হয় না, যার ফলে সে দুঃখ পায়।
তখন রঞ্জনের কাছে ভগবান অর্থাৎ ভগবান দাসের ফোন আসে আর সে বলে যে, আরে আমি তো তোমার কাজেই লখনৌ গেছিলাম, তোমার সরকারি চাকরি পাকা হয়ে গেছে। রঞ্জন খুশিতে নাচতে শুরু করে। ঠিক সেই সময় তিতলিকে দেখতে অন্য কোনো ছেলের বাড়ির লোক এসেছিল। 2 মাস পূর্ণ হওয়ায় তার বাবা তার অন্য কোথাও বিয়ে দিতে যাচ্ছিলেন, কিন্তু তখনই সেখানে রঞ্জনের ফোন এসে যায়। তিতলিও সব কিছু ছেড়ে ছুড়ে খুশি উদযাপন করতে শুরু করে। সে তার বাড়িতে আসা ছেলেটিকেও বলে যে, আরে ভাগ্য ভালো যে আমার তোমার সাথে বিয়ে হচ্ছে না, নইলে তোমাদের সবার জীবন নরক করে দিতাম। এরপর এখানে এন্ট্রি হয় কোট প্যান্ট পরা রঞ্জনের। তারা এখানে বিয়ের তারিখ ঠিক করতে বসে, কিন্তু রঞ্জনের কুণ্ডলিতে এই মাসের 30 তারিখ ছাড়া এই বছরে আর কোনো যোগ ছিল না। তার ওপর তিতলি জেদ করে এই মাসের 30 তারিখেই নিজেদের বিয়ে ঠিক করিয়ে নেয়। তো আগামী দিনগুলোতে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। মেহেন্দি হলো, গায়ে হলুদ হলো। রাতে রঞ্জন আর তিতলি কথা বলে যে কাল তো তারা একে অপরের স্বামী স্ত্রী হয়ে যাবে, যার পর লুকিয়ে লুকিয়ে দেখা করার থ্রিলটা শেষ হয়ে যাবে। দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় কথা বলছিল। পরের দিন যখন রঞ্জন ঘুম থেকে ওঠে, সে বাইরে দেখে যে তার সাথে সব কিছু ঠিক আগের দিনের মতোই হচ্ছে। এমনকি সবাই গায়ে হলুদের প্রস্তুতি নিচ্ছে, যা কাল হয়ে গেছে। রঞ্জন বলে যে, আরে গায়ে হলুদ তো কাল হয়ে গেছে, আজ 30 তারিখ, আজ আমাদের বিয়ে। তখন সে জানতে পারল যে আজ 30 তারিখ নয়, 29 তারিখ। রঞ্জন তার বোন ক্যারিকে সব জানায় যে আমার মনে হচ্ছে এই সব কিছু আমার সাথে কাল হয়ে গেছে আর আজ 30 তারিখ। তখন ক্যারি বলে যে, আরে এটাকে ডেজা ভিউ বলে, কখনো কখনো যে জিনিসগুলো আমাদের সাথে প্রথমবার হচ্ছে সেগুলো আমাদের মনে হয় যে আগেও হয়ে গেছে। তো রঞ্জন গিয়ে নিজের ক্যালেন্ডারে 29 তারিখের ওপর ক্রস চিহ্ন দিয়ে দিল যে কাল তো নিশ্চিত 30 তারিখে আসবে। যার পর রঞ্জন বাইরে তার বন্ধুদের কাছে চলে গেল, যেখানে তারা রঞ্জনের জন্য একটা সারপ্রাইজ ব্যাচেলার পার্টির আয়োজন করেছিল। তারা একসাথে নাচে গায়। কিন্তু সকালে আবার রঞ্জন একই পোশাকে ঘুম থেকে ওঠে, আর বাইরেও হলুদেরই প্রস্তুতি চলছিল। রঞ্জন ভেতরে ক্যালেন্ডার দেখে যে তার ক্রসের চিহ্নটাও অদৃশ্য হয়ে গেছে। রঞ্জন অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরতেই সে জিজ্ঞাসা করে যে আজ তারিখ কত। আজও 29 তারিখে ছিল, যার ফলে রঞ্জনের বাড়ির লোক তার পাগলামি দেখে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার রঞ্জনের কোনো কথাই বুঝতে পারে না। রঞ্জন আর তার বন্ধুরা কথা বলতে লাগলো। রঞ্জনের বন্ধুরা বলে যে, ধরে নিলাম তুমি আটকে গেছো, কিন্তু আটকালে কিভাবে? তো তখনই সেখানে তারা সেই লোকটিকে দেখতে পায় যে তার বৌমা গর্ভবতী হওয়ার পর মাথা ন্যাড়া করার মানত করেছিল। রঞ্জন এটা দেখে বুঝতে পারে যে, আরে আমি সেই মানতটা পূরণ করিনি, সেই কারণেই আমি 29 তারিখে আটকে আছি। আর ঠিক তখনই সে শিব ঠাকুরের রূপে একজনকে দেখতে পায়। রঞ্জন তার কাছে ক্ষমা চেয়ে হর হর মহাদেব জপ করতে থাকে। এরপর এবার মানত পূরণ করার পালা ছিল, কিন্তু তার আগেই এখানে তিতলি এসে হাজির। সে রঞ্জনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবু? রঞ্জন তাকে সব কথা বোঝায়, কিন্তু বাকিদের মতো সেও রঞ্জনকে পাগল ভাবে। তিতলির বোন বলল যে, চলো, ধরে নিলাম তুমি সত্যি বলছো, এবার এই সমস্যার বলো। তো রঞ্জনের মানত ছিল যে সে একটা ভালো কাজ করবে, কিন্তু কি কাজ করবে সেটা তো সে না ভেবে বলেছিল। তার উত্তরে সবাই তাকে বলে যে কিছু একটা করে দাও। তো রঞ্জন সবার আগে গৌমাতাকে গুড় আর রুটি খাওয়ায়, যার পর তার বন্ধুরা বলে যে চলো এবার সব ঠিক হয়ে যাবে, আমাদের কাছে তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। কিন্তু রঞ্জন বলে যে আমার তোমাদের সব সারপ্রাইজের ব্যাপারে জানা আছে। তার বন্ধুরা বলল, তুমি কিভাবে জানো? রঞ্জন বলে, এটাই তো বোঝানোর চেষ্টা করছি যে আমার সাথে সব কিছু আগেই হয়ে গেছে। তো পরের দিনটা আর এলো না। এরপর রঞ্জন ব্রাহ্মণদের খাওয়ায়, পায়রাদের দানা দেয়, গরিবদের খাওয়ায়। সে এমন সব কাজ করলো যা ভালো কাজ হিসেবে গণ্য হতে পারত। কিন্তু প্রতিদিন 29 তারিখই এলো। রঞ্জন খুব বেশি হতাশ হয়ে যায়। সে বাড়িতে ঝামেলা করলো। ঠিক তখনই ওপরে ছাদে সুশীল আর ক্যারি ঘনিষ্ঠ হচ্ছিল। রঞ্জন এসব দেখে ফেলে। সে সুশীলকে মারতে শুরু করে দিল। তার ভয়ে সুশীল ছাদ থেকে লাফ দিল। রঞ্জন সারা শহরে রাগ করতে করতে যাচ্ছিল। এই রাগ তার বন্ধুদের ওপর ঝাড়ল, তিতলির ওপর ঝাড়ল। রঞ্জন এই সব কিছুর পর সেই পণ্ডিতের কাছে যায়। সে তাকে সব কথা বোঝালো। পণ্ডিত বলে, দেখো, সংসারে সব ভালো কাজ তো এমনই হয় যেমন তুমি করেছো, কিন্তু এমনটা নয় তো যে তুমি কারো মন ভেঙে দিয়েছ।
তো পরের দিন রঞ্জন সবার সাথে ভালোভাবে কথা বলতে লাগলো। কাল যেমন সে সবার সাথে রেগে কথা বলছিল, আজ সে একদম উল্টো, সবার সাথে ভালোবাসার সাথে কথা বলছে, হাত জোর করে কথা বলছে। সে সুশীলকে পর্যন্ত বলে যে আমার বোনের খেয়াল রেখো, ছাদে সাবধানে থেকো। রঞ্জন সারা শহরকে ভুল চুক মাফ মানে ভুল হলে ক্ষমা করে দিও এই কথা বলতে বলতে যাচ্ছিল। রঞ্জন তার বন্ধুদের জিজ্ঞেস করে যে পুরো বেনারসে আমি কার মন ভেঙেছি। তো তারা তিতলির বাবার কাছে পৌঁছায়। রঞ্জন তার কাছেও ক্ষমা চায়। কিন্তু পরের দিন আবার 29 তারিখই এলো, আর এবার রঞ্জন পুরোপুরি ভেঙে পড়ে। সে মদের দোকান থেকে মদ নেয় আর সেখানেই গিলতে শুরু করে। রঞ্জন আত্মহত্যা করতে একটি ব্রিজে পৌঁছালো, কিন্তু এখানে তার সাথে হামিদ আনসারি নামে আরেকজন লোক ছিল। হামিদ নিচে ঝাঁপ দিল, তখন রঞ্জন জলে ঝাঁপ দিয়ে তাকে বাঁচায়। সে হামিদকে জিজ্ঞেস করে যে ভাই কেন মরতে চাও। হামিদ সরকারি চাকরি না পাওয়ার কারণে আত্মহত্যা করতে যাচ্ছিল। তার উত্তরে রঞ্জন জিজ্ঞেস করে ভাই যদি তোমার চাকরি হয়ে যায় তাহলে তুমি আর মরবে না তো। তার মনে হয় যে হামিদের প্রাণ বাঁচানোই তার ভালো কাজ। তো রঞ্জন হামিদকে ভগবান দাসের কাছে নিয়ে আসে, কিন্তু হামিদ বলে যে আমি টাকা দিয়ে চাকরি পেতে চাই না, আমার এমন চাকরি চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ভগবান দাস রঞ্জনকে বলে যে আরে ভাই তুমি কি করছো, এই সেই লোক যার জায়গায় কেটে আমরা তোমাকে চাকরি দিয়েছি। মানে হামিদের চাকরি এখন তখনই হবে যখন রঞ্জন নিজের চাকরি ছাড়বে, আর তার চাকরি ছাড়া মানে রঞ্জন আর তিতলির বিয়ে বাতিল। তিতলি রঞ্জনের সব কথা শুনে রেগে যায়। তার বন্ধুরাও তাকে বোঝায় যে দেখো হামিদ মরুক বা না মরুক, কিন্তু যদি তোমার বিয়ে না হয় তাহলে তুমি মরে যাবে, তাই হামিদকে ছাড়ো আর নিজে বিয়ে করে নাও। কিন্তু বিয়ে তো তখনই হবে যখন 30 তারিখ আসবে। রঞ্জন সব কিছু ছেড়ে আবার হামিদকে বাঁচাতে যায়। সে হামিদকে আবার জল থেকে বের করে আনে। তারা কোনো রকমে হামিদকে বোঝানোর চেষ্টা করে যে আমরা তোমাকে টাকা দিয়ে দেব, তোমাকে এখানে ওখানে চাকরি লাগিয়ে দেব, শুধু আত্মহত্যা করো না। কিন্তু হামিদ প্রতিদিন এটাই বলে যে আমার তোমাদের সাহায্যের দরকার নেই। তো একদিন রঞ্জন হামিদকে ব্রিজে পৌঁছানোর আগেই ধরে ফেলে আর তাকে সব কিছু বোঝায়। সে জিজ্ঞেস করে ভাই তুমি এই চাকরির পেছনেই কেন পড়ে আছো। হামিদ বলে আমার এই চাকরিটাই চাই, কারণ আমার গ্রামে জলের সমস্যা আছে, তাই আমি এই ইরিগেশন ডিপার্টমেন্টের চাকরি নিয়ে আমার গ্রামের সমস্যা সমাধান করতে চাই। হামিদ তার গ্রাম থেকে এই জিনিসের শপথ করে বেরিয়েছিল। এমনকি পরীক্ষা ভালো হওয়ায় তার বাবা সারা গ্রামে মিষ্টিও বিলি করে দিয়েছিলেন, কিন্তু ফাইনাল লিস্টে তার নামই আসেনি। এই সব শুনে রঞ্জন সিদ্ধান্ত নেয় যে সে এই চাকরিটা ছেড়ে দেবে। সে সব কথা তিতলিকে বোঝালো, কিন্তু তিতলি বোঝে না। সে কাঁদতে শুরু করে। তিতলি বলে যে রঞ্জন ওই লোকটার কথা ভেবো না, আমাদের কথা ভাবো, চাকরি ছেড়ো না। তিতলিও রঞ্জনকে আত্মহত্যা করার হুমকি দেয়। তো আজ রঞ্জন অন্য দিনগুলোর মতো হামিদকে বাঁচাতে পারল না। হামিদের মৃত্যু দেখে রঞ্জন কাঁদতে শুরু করে যে এখন সে কি করবে। একদিকে হামিদ মারা যাচ্ছে আর অন্যদিকে তিতলি মরার কথা বলছে। রঞ্জন এই সব প্রশ্নের উত্তর নিতে মহাদেবের কাছে পৌঁছায় আর বলে যে আমি কি করব। সে রঞ্জন আরও বলে আপনি আপনার মানত ফিরিয়ে নিন, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। তো ঠিক তখনই সেখানে সেই পণ্ডিতজি এসে হাজির হলেন। তিনি বললেন অর্জুন যখন দ্বিধায় পড়েছিল তখন শ্রীকৃষ্ণকে তাকে পুরো গীতা শোনাতে হয়েছিল, তারপর গিয়ে সময় এগিয়েছিল। কিন্তু যদি এখানেই পুরো গীতাকে এক লাইনে বলতে হয় তাহলে শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। আর এখন এটা তোমার হাতে যে তুমি কোন কর্ম করবে। যার পর রঞ্জন সোজা হামিদের কাছে গেল। সে তাকে আত্মহত্যা করতে বাধা দিল। তো পরের দিনও এসে গেল, কিন্তু রঞ্জন তো নিজের চাকরি ছেড়ে দিয়েছে, তাহলে সে আজ 30 তারিখে কার সাথে বিয়ে করতে যাবে। এখানেই রঞ্জন নিজের বাড়িতে দেখে যে সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, সবাই খুশি। তার বন্ধুরা বলে যা হচ্ছে হতে দাও, শুধু চুপ থাকো। যার পর রঞ্জন তৈরি হয়ে তিতলির সাথে বিয়ে করতে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছতেই রঞ্জন আর নিজেকে আটকাতে পারল না। সে একটা বড় সড়ো হট্টগোল করে তিতলির বাড়ির লোকের সামনে হাত জোর করে বলে যে আমি এই বিয়ে করতে পারবো না। সে সবাইকে সব কিছু বলে দেয়, যার ফলে রঞ্জনের বাবাই রেগে গেলেন আর বলে যে তুই চাকরি কিভাবে ছাড়লি। বাড়ির সবাই, তিতলি সবাই রঞ্জনের ওপর রেগে যায়। তিতলি বলে তোমার কোনটা ঠিক মনে হলো, আমি তোমার জন্য এত কিছু করলাম আর তোমার এটা করা ঠিক মনে হলো যে অন্য কাউকে চাকরি দিয়ে দেবে। A to Z সবাই রঞ্জনকে খোঁটা দিতে শুরু করে। কিন্তু তখনই এখানে এন্ট্রি হয় ভগবান দাসের। সে সবাইকে বলে যে নিজে না খেয়ে কেউ অন্যের পেট কিভাবে ভরাতে পারে, কেমন পাগল ছেলে এটা।
সে আরও বলে, এরকম শয়ে শয়ে হামিদ রোজ মরে, তাতে আমাদের কি আসে যায়? সরকারি চাকরি পেয়েছিলে, সারা জীবন নিজে আয়েশ করতে, কেন অন্য কাউকে দিয়ে দিলে? এখানে ভগবান দাস ব্যঙ্গাত্মকভাবে সবার সামনে বলছিল যে এই যে আমাদের পুরো সমাজ, সে শুধু নিজের জন্য ভাবে, অন্য কারোর জন্য নয়। কিন্তু তুমি অন্য কারোর কথা ভেবেছো, আর তাই তুমি সবার চোখে খারাপ হয়ে গেছো। ভগবান দাস আরও বলে, আমি অনেক লোকের চাকরি লাগিয়েছি, কিন্তু তোমার মতো কেউ ছিল না, কেউ অন্য কারোর কথা ভাবেনি। ভগবান দাস রঞ্জনকে বলে, তুমি শুধু হামিদকে বাঁচাওনি, তুমি সেই মনুষ্যত্বকে বাঁচিয়েছ যা ডুবে যাচ্ছিল। সে তিতলিকেও বলে গেল যে জীবনসঙ্গী তো অনেক পাওয়া যাবে, কিন্তু আসল জীবনসঙ্গী খুব কষ্টে পাওয়া যায়। এইসব শুনে সবার বোঝা গেল যে রঞ্জন আসলে কত বড় কাজ করেছে। রঞ্জন বলে, আমি কারো প্রাণ নিয়ে নিজের জীবন সাজাতে পারতাম না। সে এখান থেকে যেতে লাগে, কিন্তু তার জামাইবাবু বলে, এভাবে কিভাবে? বিয়ে তো তোমাকেই করতে হবে। তিতলির বাবাও বিয়ের জন্য রাজি হয়ে গেলেন, আর আনন্দের সাথে তিতলি আর রঞ্জনের বিয়ে হয়ে যায়। তো এরই সাথে আমাদের এই গল্প এখানেই শেষ হলো। আপনাদের এর এক্সপ্লেনেশন কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।